নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান মানে আপনারা জানেন, এই অনুষ্ঠানটায় আমরা স্মৃতিচারণা করি, যেখানে সুখ, দুঃখ, আবেগ, ভালো মন্দ, এরকম অনেক অনেক রকম অনুভূতির একটা সংমিশ্রণ আমাদের এই অনুষ্ঠানটা। আর এই অনুভূতিগুলোকে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি বলেই বোধহয় এই অনুষ্ঠানটা এত অল্প দিনের মধ্যে আপনাদের এত কাছের হয়ে গিয়েছে। সিটিভিএন একেডি প্লাস ইউটিউব চ্যানেল, আপনারা টিভির পর্দার ওপার থেকে অনুষ্ঠানটা দেখুন, তবে ইউটিউবেও যান এই মুহূর্তে, সেখানে সিটিভিএন একেডি প্লাস সার্চ করলে আমাদের চ্যানেলের সারফেস আসবে। সেখানে এই মুহূর্তে দেখবেন লোগোর চারপাশে একটা রেড সার্কেল রয়েছে, তার মানে আমাদের অনুষ্ঠান অর্থাৎ স্মৃতির খোঁজে অনুষ্ঠান এই মুহূর্তে লাইভ স্ট্রিম হচ্ছে। পরবর্তীতে ভিডিও থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে যখন আমাদের অনুষ্ঠান, সিটিভিএনের অন্যান্য বহু অনুষ্ঠান এবং স্মৃতির খোঁজে অনুষ্ঠান যখন পোস্ট হবে, তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার চলুন আসি আমরা আজকের আমাদের আলোচনার বিষয়, স্মৃতির খোঁজে অনুষ্ঠান। আমি শুরুর দিন থেকেই বলে আসছি, আমি যখন প্রথম এপিসোডটা করেছিলাম তারপর থেকে ফার্স্ট এপিসোড টু আজকের এপিসোড পর্যন্ত আমি একটাই কথা বহুবার বলেছি, যে যখন আমাদের কাছে ডিকটেট করা হয়েছিল অনুষ্ঠানটার কথা, তখন এটা বলা হয়েছিল যে ফ্রি টকিং, দর্শকদের সঙ্গে কথা বলা, তাদেরকে বন্ধু বানানো, তাদের মনের কথা শোনা, তাদের আবেগের সঙ্গে নিজেদের আবেগটাকে অনেকটা মিলিয়ে মিশিয়ে রাখা। সেই চেষ্টাই আমরা প্রত্যেকেই করছি। আশা করছি আমাদের সেই চেষ্টাটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে এবং আমরা সার্থক হচ্ছি। তাই যে কোনো রকমের স্মৃতি, সেটা সুখ হতে পারে, দুঃখ হতে পারে, সেটা নিয়ে আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন। তবে আজকের আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে প্রিয় পোষ্য। তাদেরকে নিয়ে আমি এর আগেও বেশ দু একটা এপিসোড করেছি, আর সেখান থেকে বেশ ভালো সাড়াও মিলেছে। তাই আমার আজকে মনে হয়েছিল যে আমার পোষ্যদের তালিকায় এখন অনেক দীর্ঘ, যেটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চাই এবং তাদের পোষ্যদেরও বিভিন্ন গল্প শুনতে চাই, এবং সেই গল্পগুলোর মধ্যে থেকে তাদের যে স্মৃতিতে ধরে রাখা, সেইটা আরও একবার একটু উদযাপন করতে চাই। হ্যাঁ, আমি উদযাপন শব্দটা বললাম তার কারণ এখানে তো কোনো হয়তো হারিয়ে ফেলার ভয় আছে, আমার সন্তান সে, তাকে হারিয়ে ফেলার আমার ভয় আছে, তার হারিয়ে যাওয়ার একটা দুঃখ আমার মধ্যে আছে। কিন্তু কিছু সময় না দুঃখকেও উদযাপন করতে হয়। আর এই প্রাণগুলো এতটাই নিজেদের যে তাদেরকে আমরা উদযাপনই করতে পারি, তাদেরকে আমরা সেলিব্রেট করতে পারি। তাদেরকে নিয়ে হয়তো সারাক্ষণ কাঁদতে পারি না, কারণ তারা কাঁদার মতো প্রাণী নয়। তার প্রাণটাই এতটা উজ্জ্বল হয়, এতটা স্বচ্ছ হয় যে তারা আমাদেরকে শুধু আনন্দ দিতে পারে, উদযাপন দিতে পারে। তাই আমি শুরুতেই বললাম যে উদযাপন করব তাদের স্মৃতিকে। আমার ঠিক দুদিন আগে আমার উইক অফ ছিল, আমার ছুটি ছিল, আমি একটা বই পড়ছিলাম। আমি একটু গল্পের বই পড়তে ভালোবাসি, আপনারা জানেন, আমি সেটা বহুবার বলেছি। আমি আবারও ওই গল্পের থেকে কিছু লাইন উদ্ধৃত করে বলছি, যে লেখকের আমি বই পড়ছিলাম, যে স্মৃতি হলো হাতের অঞ্জলিতে ধরে রাখার মতো জল, যে জলটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে এক ফোঁটা দু ফোঁটা করে পড়তে থাকে, সেটা কমে যেতে থাকে এবং আবছা হতে থাকে। আর সেই আবছা থাকার মধ্যে থেকে যখন আবছা হয়ে যাচ্ছে, তার মধ্যে থেকেও দেখবেন আমরা চেষ্টা করি হাতের অঞ্জলিটাকে আরও অনেক বেশি টাইট করে দেওয়ার, আরও অনেক বেশি শক্ত করে দেওয়ার, যাতে জলটা পুরোটা পড়ে না যায়। তাই কিছুটা হলেও ধরে রাখার চেষ্টা করি হাতের অঞ্জলিতে জলটাকে, স্মৃতিটাকে। সেই স্মৃতিটাই আজকে আমরা আমাদের পোষ্যদেরকে স্মরণ করব। তারা এমন একটা স্মৃতি, এমন বহু ঘটনা হয় আমাদের জীবনে যেগুলো আমরা ভুলে যাই। কেউ কখনো মনে করালে তখন মনে হয়, আচ্ছা এই ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ তাই তো ঘটেছিল তো। অর্থাৎ ওই স্মৃতিটা কিন্তু আমার কাছে পুরোপুরি আবছা হয়ে গিয়েছিল, পুরোপুরি মুছে গিয়েছিল বলা যায়। যখন আবার কেউ সেটাকে চক দিয়ে লিখে দিল, তখন আমার আবার সেটা ব্যাক করছে যে আচ্ছা হ্যাঁ তাই তো ঘটেছিল। কিন্তু এই প্রাণগুলো, মানে যাদেরকে নিয়ে আমরা আজকে কথা বলবো, তারা তো মুছে যাওয়ার মতো নয়, বলুন। কখনোই সম্ভব নয় তাদেরকে ভুলে যাওয়া, বা আমাদের হাতের যে অঞ্জলির যে জলটা, সেটা কোনোদিনই বোধহয় ফুরোয় না। আমি আবারও বলছি, আজকে আমাদের যে আলোচনার বিষয় প্রিয় পোষ্য। আপনারা আপনাদের কথা বলুন 6292242237, 6292222338।
নাম্বার, আপনারা ফোন করুন, আমরা কথা বলবো। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিপদ শাহ ভবনপুর থেকে বলছি। বেশ, নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি। বেশ, এবার বলুন আপনার প্রিয় পোষ্য, তাকে নিয়ে কোনো সুখ দুঃখের কাহিনী। আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে। আচ্ছা। হ্যাঁ, টিয়া পাখি রোজ খাবার দিয়ে খায় এবং কথা শিখিয়েছি, কথা বলে। যদি কেউ দরজা কলিং এ বাজে, বলে কে এসেছে, কে এসেছে, কিছু বলে। তারপরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, ওকে বলে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, দিবারাত্র চেঁচিয়ে মরি, কি সুন্দর বলে। হ্যাঁ, সে সবুজ রঙের আর ঠোঁটটা হচ্ছে লাল। ওকে খাবার দিয়ে দানা খায়, কি সুন্দর কথা বলে। লোক আসতে বলে, বেল বাজলে বলে কে এসেছে, কে এসেছে, ঠিক মতো বলে। এই হলো আমার পোষ্য। আবার আছে মুনিয়া, টিয়া, ছোট ছোট পাখি আছে, ওদের খাবার দেয়, দানা দেয়, খুব খায়, ভালো আছে। হ্যাঁ, আর আমার নাতি আছে, নাতি একটু খাবার টাবার দেয়, ওই টিয়া আছে, মুনিয়া ওদিকে দেয়। পোষ্য কথা বলছি বলে পোষ্য কথা বললাম, এটাই খেয়াল করলাম। বেশ বেশ, ঠিক আছে, নমস্কার নেবেন। বেশ, আপনিও প্রণাম নেবেন। এই যে বললাম না যে এই প্রাণগুলো আমাদেরকে শুধু সজীব করতেই জানে, আর সেই জন্যই বোধহয় আমরা তাদেরকে নিয়ে আরো অনেক বেশি বাঁচতে শিখি, বাঁচতে পারি। আমি আমার পোষ্যদের কথা যদি বলি, আপনারা ফোন করুন, অবশ্যই ফোন করুন, কথা বলুন। আপনাদের কথা শোনার জন্যই আমরা বসেছি, এবং উল্টো দিকে যে দর্শক বন্ধুরা রয়েছেন তারাও আপনাদের কথাই শুনতে বসেছেন। আপনারা প্রত্যেকে 6292242338 6292242337 এই হচ্ছে দুটি নাম্বার। আপনারা নাম্বারটি নিন, ফোন করুন। আমরা আমাদের আজকে পোষ্যদেরকে স্মরণ করব, তাদেরকে নিয়ে কথা বলবো। আমি এর আগেও বলেছিলাম যে আমার বাড়িতে যখন আমি জন্ম হই তখন সে সময় এটি 2-3 বছরের কুকুর ছিল, তাকে আনা হয়েছিল। এবার তার গল্পটা আমি পুরোটাই একটা এপিসোডে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, এবং আমি ভালো সাড়াও পেয়েছিলাম। প্রত্যেকেই তাদের বাচ্চাদের কথা শেয়ার করছিলেন আমাদের অনুষ্ঠানে। কিন্তু আমি এবার যাদের কথা বলবো, যার বললাম না তার কারণ একজন নয়, তারা বহুজন, বহু সংখ্যক, বহু বচনে বলতে হবে তাদের। কারণ সে এসেছিল একা, কিন্তু সে তার পুরো পরিবারটা গঠন করে ফেলেছিল আমাদের বাড়িতেই। তার কারণেই আমি মানে যার বলতে গিয়েও যার বলতে পারিনি, যাদের কথা বলছি। একটা সিস্টেম আছে, ক্যাট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটার কথা হয়তো কম বেশি অনেকেই জানেন, আমার পার্সোনালি জানা ছিল না যে ক্যাট ডিস্ট্রিবিউশন সিস্টেম এই শব্দটার মানে কি এবং এদের কাজ কি হয়, ক্যাটস কি করে, ডিস্ট্রিবিউশন মানে কি। এটার মানে হচ্ছে, এবার যেমন ধরুন রাস্তায় কোনো কুকুর বেড়াল থাকছে, আমরা কুকুরদেরকে যখন খেতে দিই তখন তারা আমাদের সঙ্গে আসে, বা আমাদেরকে ভালো মানুষ মনে করলে তারা নিজে থেকেই চলে আসে। কিন্তু বিড়ালদের ক্ষেত্রে সেটা হয় না, সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি আরও বলবো এই ক্যাট ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে, তবে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, তার সঙ্গে আগে কথা বলে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি জয়ন্তী মুখার্জি পান্ডুয়া থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? আমি ভালো নেই তো, শরীরও ভালো নয়। আমার একটা খোঁজের আমাদের গরুর জন্য একটা মনটা খুব খারাপ। দেন মনটা কিরম হচ্ছে জানেন, গরুটা ছোটবেলা থেকে পোষানো হলো, বড় হলো, বয়স হলো, সে বাচ্চাও কটা দিল, দিয়ে হঠাৎ একদিন মাঠে গেছে তো জানেন, খুব কান্নাকাটি করছি। মাঠে গেছে, গিয়ে বাজ করে গরুটা মারা গেল। গরুটার সঙ্গে আমার ছেলেটাও মারা গেল। গরুটা জানেন, আমার ছেলেটাও মারা গেল গরুটার সঙ্গে। আমার মনে এত দুঃখ, আমি ছেলে আমি থাকতে পারছি না। আমার মনটা, আমি স্মৃতি খোঁজের জন্য এলো, বাজ করে ছেলেটাও মরে গেল। গরুটা খুব ভালো ছিল, ওকে ডাক দিয়ে সারা দিত, কোলে মাথা দিয়ে শুতো, প্রাণ মানে কোলে যে কিছু নিয়ে গেলে আগে হাম্মা হাম্মা করে ডাকতো। সব সময় ওই ছেলেটার কাছে থাকতো। ছেলেটা গরু ছাড়া থাকতো না। আর মাঠে নিয়ে গেছে, মাঠে নিয়ে গিয়ে বাজ পেয়ে 1-1.5 মাস হলো বাজ করে মারা গেল। আমি কেঁদে মরে যাচ্ছি, মা আমার কোনো কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আমার, প্রচুর আমার কষ্ট হচ্ছে। মা আমাকে ভালো। কাঁদবেন না, মানে আমি হয়তো ওই কাঁদবেন না শব্দটা বলার মতো শক্তি পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম যে আপনাকে আমি কি বলবো, কিন্তু কাঁদবেন না। মানে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই দুঃখের। মানে আমি ক্ষমা চাইবো আপনার কাছে যে
হ্যাঁ, আরেকবার বলুন। হ্যালো। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে যে আমি আজকে যে বিষয়টা বেছে নিয়েছিলাম, আমি কোনোভাবেই ভাবিনি যে সেটা কারোর দুঃখের কারণ হতে পারে বা কেউ সেই স্মৃতি মনে করে তার চোখের জল পড়তে পারে। সেটা কখনোই আমার চাওয়ার মধ্যে পড়েনি। আমি ক্ষমা চাইছি, তবে বুঝতে পারছি আপনার যে স্মৃতিটা রয়েছে সেটা অত্যন্ত বেদনাদায়ক, বারংবার আপনাকে রক্তাক্ত করছে। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তবে অবশ্যই ওই দুটো প্রাণ আপনার স্মৃতিতে আজও বেঁচে আছে, আজও আপনার সঙ্গেই আছে। আমার বয়স হয়তো আপনার থেকে অনেকটা কম, আমাকে হয়তো এই কথা বলা মানায় না, কিন্তু তাও আমি বলবো যে আপনার কাছেই যখন আছে, আপনার স্মৃতিতে যখন আছে, তখন আপনার সাথেই আছে। আমি আমার দিদার ক্ষেত্রেও এই জিনিসটাই মেনে চলি, এখনও মানি যে সেই প্রাণটা যখন আমার স্মৃতিতে আছে, তার মানে সে এখনও আমার সাথেই আছে। সে কোথাও না কোথাও থেকে আমাদেরকে দেখছে এবং আমাদের প্রত্যেকটা দিনেই তারা আমাদের সাথেই থাকছে। আমি চাইবো আপনিও একটু এইভাবে ভাবুন, একটু হয়তো বেটার লাগবে। বেশ, আমি আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমি যাদের কথা বলছি, এই ক্যাট ডিস্ট্রিবিউশন সিস্টেম, আমি যে সিস্টেমটার কথা বলছিলাম সেটা হচ্ছে কুকুরদের ক্ষেত্রে যেটা হয় যে তারা আমাদের সঙ্গে নিজে থেকেই আসে, মেলামেশা করছে, আমাদেরকে ভালোবাসছে, কিন্তু বিড়ালদের ক্ষেত্রে সেটা হয় না। বিড়ালরা অনেকাংশেই মানুষের থেকে একটু দূরে দূরে থাকে, মানুষ দেখলে পালায়, মানুষ আদর করতে চাইলে তারা কাছে আসে না। কিন্তু ওরা ঠিক উল্টো কাজটা করে, মানে কুকুরদের ক্ষেত্রে যখন আমরা এগিয়ে যাই, বিড়ালদের ক্ষেত্রে ওরা কোনো একজন স্পেসিফিক ব্যক্তিকে বেছে নেয় তার কাছে আসার জন্য। এটাকে ক্যাট ডিস্ট্রিবিউশন সিস্টেম বলে, মানে ওরা ঠিক করে যে ওদের মালিক কে হবে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লক্ষ্মী দেবনাথ বলছি, হাবড়া থেকে। নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ওই ভালো মন্দ মিশিয়ে, মানে শরীরটা ঠিকঠাক যায় না কখনো, একদিন ভালো যায় তো দুদিন খারাপ যায়, এরকম। এটা তো শরীর আছে বলেই তাই হয়। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার শরীর ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, হ্যাঁ এটা প্রত্যেকের সঙ্গে হচ্ছে। মানে শরীর আছে বলেই সেটা ভালোও হচ্ছে, খারাপও হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই যাই হচ্ছে ভালোই হচ্ছে সব সময়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। একদম তাই। কোনো কিছু নেগেটিভ চিন্তা না করে পজিটিভ ভাবে, আর দুর্বল জায়গাটা দিয়েও না শক্তি পাওয়া যায়। একদম তাই, ওর জন্য পজিটিভ ভাবাই ভালো। দুঃখের মধ্যে পজিটিভটাই ভাবাই ভালো, আমি মনে করি। একদমই তাই। এবার বলুন, কোনো পোষ্য নিয়ে আপনার কোনো স্মৃতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে নেই, আমার দিদি বাড়িতে পোষ্য আছে, ওর নাম ভলু। হ্যাঁ, ও না অনেক দূর থেকে, ওর মানে ওর বাড়িতে কোনো রিলেটিভ যদি আসে, আমরা যাই, ও আগের থেকে বুঝতে পারে। আমার ওর বাড়ির মালিক, আমার জামাই বাবু বাইরে রাস্তায় থাকলো, আসছে, ও বুঝতে পারে আগে থেকে, মানে খুব চিৎকার ডাকাডাকি করতে থাকে যে বাড়িতে কেউ আসবে। আর পাড়ার গলিতে কেউ যদি ঢোকে, মিটার দেখতেও লোক ঢুকে, যতক্ষণ সেই লোক পাড়া থেকে না বেরোবো ও চিৎকার করতেই থাকবে। আর নিরামিষ খায় না, মাংস খায়। আর আমরা যদি বেড়াতে যাই, ওভাবে যদি রসগোল্লা নিয়েছে, মিষ্টি নিয়েছে, মিষ্টি খেতে ভালোবাসে, খুব ভালো। এটা কিন্তু দেবেন না ওদেরকে, কুকুর বলুন বেড়াল বলুন, ওদের জন্য মিষ্টি হচ্ছে স্লো পয়জন করছে, মানে ধীরে ধীরে ওদের শরীরে বিষ যাচ্ছে। তাই ভালোবাসা থাকলে, আবেগ থাকলে দেবেন না মিষ্টি। ও খেতে ভালোবাসে, ঠিক আছে, ভালোবাসুক, দিতে হবে না তাকে। তাই না? এটা তো জানতাম না। ঠিক আছে, আমি বলে দেবো মিষ্টি। হ্যাঁ, একদম মিষ্টি দেবেন না, ওদের জন্য ভীষণ ক্ষতিকারক। মিষ্টি, চা, কফি, তেলে ভাজা জাতীয় জিনিস, এগুলো একদম দেবেন না ওদেরকে। ওরা যতই খেতে ভালোবাসুক আর যাই চাক খেতে, একদম দেবেন না। বিরিয়ানি খেতে ভালোবাসে, একদম দেবেন না, সমস্ত লোম পড়ে যাবে, ভিতরে পেটের সমস্যাও বিভিন্ন রকম হবে। যাই হোক, আমি বলবো এগুলো আরেকটু বিস্তারিত ক্যাট ডিস্ট্রিবিউশন সিস্টেমটা বলার মধ্যে দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এই যে ক্যাট ডিস্ট্রিবিউশন সিস্টেমের কথা বলছিলাম, যে তারা মানুষ বেছে নেয় যে তাদের মালিক কে হবে। এবার দেখবেন কোনো কোনো বাড়িতে নিজের থেকে কোনো বিড়াল চলে যায়, গিয়ে সেখানে সে থাকছে, খাচ্ছে, এটা তারা শুরু করছে। এটা হচ্ছে বিড়ালরা নিজেদেরকে নিজেরা ডিস্ট্রিবিউট করছে
এরিয়ার বিভিন্ন বাড়ির মধ্যে। এবার একটা এরিয়ার মধ্যে প্রচুর বেড়াল রয়েছে, এবার তাই বেড়ালগুলো যখন আলাদা আলাদা করে বাড়ি চুজ করে নিচ্ছে, তো তখন ওদের এটা মনে হয় যে যে বাড়িটায় আমি আছি ওই বাড়িটাতেই ওরা বংশবিস্তার করে। তো এবার সেই বাচ্চাগুলো আবার যখন বড় হয় তখন সেই মাটা আবার ওই বাড়ি থেকে বেরিয়ে যায়, সেই বাচ্চাগুলো ওই বাড়িটাতে থেকে যায়, বা কখনো মাটাও থেকে যায়। এই পুরো বিষয়টাই হচ্ছে ক্যাট ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো আমার বাড়িতেও এরকমই হয়েছে, যে বাড়িতে কোনোদিনও কখনো কোনো বেড়াল আনাগোনা পর্যন্ত হতো না, কারণ আমার বাড়ির অন্য যারা ছিলেন তারা পছন্দ করতেন না। একদিন হঠাৎ করে একটি বিড়াল এসে, মা বিড়াল, সে অন্তঃসত্ত্বা অবস্থায় আসে এবং এসে শীতকালে এসে আমার মায়ের কাছে খাবার চায়, যথারীতি মা খেতে দেয়। এবার ও প্রত্যেক দিন এটা করতে থাকে আস্তে আস্তে। প্রথমে একবেলা আসতো, তারপর দুবেলা আসা শুরু করেছে, তারপর সারাক্ষণই বাড়িতে বসে থাকতো। এর মাধ্যমে ও ওই বাড়িটার ওপর নিজের কবজা করে নেয় আর কি, মানে নিজের গুহা বানিয়ে নেয় যে আমি এখানেই থাকবো। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি শিমলাগড় থেকে বাণী বিশ্বাস বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি। তো আমি বলছিলাম যে আজকে আপনি পরশুদিন নিয়ে কথা বলছেন। তো আমাদের বাড়িতে একটা কুকুর মানে ছিল বলতে এখনো আছে কুকুরটা। আচ্ছা। আর তার সঙ্গে একটা ছোট্ট বিড়াল, কোথা থেকে বিড়ালটা এসেছে জানি না, খুব ছোট, একদমই ছোট। কিন্তু বিড়ালটা তখন মানে মায়ের কাছ থেকে মানে দুধ ছাড়া কিছু খেতই না, এবার কোনো খাবার খেতেই পারতো না, এতটাই ছোট। তো হঠাৎ করে কোথা থেকে এসেছে আমরা জানিও না। এবার আসতে খুব মানে মা করে যেমন কাঁদে বিড়ালটা তেমন কাঁদছে। তখন আমাদের কুকুরটা কি মানে কুকুর তো স্বাভাবিক কুকুরের মানে বিড়ালের কাছে যায় না। আর কুকুরটা কি করতো, ওর আবার তখন বাচ্চা হয়েছে কুকুরটা। এবার কুকুরটা কি করেছে, ওই বিড়ালটাকে একদিন দেখছি হঠাৎ করে আমরা মানে সকালবেলাটায় ওর মানে দুধ খাচ্ছে, আর কুকুরটা দাঁড়িয়ে থেকে ওকে খাওয়াচ্ছে। এমনি করে মানে অনেকদিন চললো এইভাবেই। মানে তখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে, ওকে তখন আমরা দুধ ভাত দিতে শুরু করেছি। তখন ও বেশ দুধ ভাতটা খাচ্ছে, খেতে খেতে বেশ বড় হয়ে গেল অনেক দিন। এবার তখন মাছ ভাত যা হয় সেটাই দেওয়া হয়, খায়ও। কিন্তু বিশেষ করে দুধটার খুব ভক্ত। ওকে দুধ ভাত দিলে যেমন তৃপ্তি করে খেত, সেরকম কিন্তু অন্য কোনো খাবার দিলে সেভাবে তৃপ্তি করে খেত না। আর এখানে আমি আবার একটা কথা বলছি যে বিড়ালদের দুধ ভাত দিন, অবশ্যই দিন, কিন্তু সেটা যেন গরুর দুধ না হয়, সেটা দেবেন না। পাউডার দুধ দিন, যে দুধ আমরা চায়ে ব্যবহার করি মানুষের খাওয়ার জন্য, সেই দুধ দিয়ে ভাত দিতে পারেন। এটা আমার জানা ছিল না। তারপরে বছর 2 কিন্তু ছিল, বছর 2 পরে কি হলো, বিড়ালটা কিছু কোথায় হারিয়ে গেছে, মানে এত গা ঘেঁষা হয়ে গেছিল। আমি এমনি সাথে বিড়াল কুকুর এগুলো মানে ঘরের ভিতর পছন্দই করি না, কিন্তু ও এতটাই মানে আমার মধ্যে মানে মিশে গেছে যে পুরো সন্তানের মতন। মানে ওকে নিয়ে মানে সবকিছু মানে আমার পায়ে পায়ে ঘোরা ফেরা সবকিছু, কিন্তু কোনো জিনিস একটা মুখ দিত না, কিচ্ছু না, কোনো ক্ষতি করতো না কখনো। ওর সামনে খাবার আপনি রেখে দেবেন কিন্তু ও খেত না, ও বরঞ্চ বসে বসে মানে পাহারা দিত অন্য কিছুতে যে না মানে। একদম তাই। বাড়ির ওরা যখন আস্তে আস্তে বাড়িতে বড় হয় এবং বাড়ির পরিবেশটা বুঝতে শেখে না, যারা একদম বাড়ি একদম ছোট থেকেই আর কি বড় হচ্ছে, তারা এই বিষয়গুলো খুব ভালো করে বোঝে। আমরা অনেকে বলি যে বেড়াল চুরি করে, বেড়াল চোর, অ্যাকচুয়ালি সেটা নয়, কারণ বেড়াল খেতে পায় না তাই বেড়াল খাবার জোগাড় করতে বেরোয়। ওরা তো বাঘ, সিংহ এদের প্রজাতি, ফলে তাদের হান্টিং নেচার থাকবে, তো প্রকৃতিকে তো মেনে নিতেই হবে। বেশ, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শেয়ার করলেন আপনার স্মৃতি, আপনার মনের কথা, অনেক ধন্যবাদ। আমাকে যেটা বলতেই হবে, যে বিষয়টা আমি বেঁচেছি আজকে, সেটা একটু বলে দিই। তো আমার যে বিড়ালটি হঠাৎ করেই আসে, সে ঠিক 3 মাস বাদে 4টি ছানা দেয়। তার 4টি ছানা হয় এবং 4টি মেয়ে। নবরাত্রির দিন হয় তারা, নবরাত্রি ষষ্ঠীর দিন বোধ হয় তারা। এবং আমার বাড়িতে মানে বিশাল খুশি। যে বাড়ির লোকজন বিড়াল পছন্দ করেন না, সেই বাড়ির লোকজন একটা বিড়াল এতদিন ধরে আছে দেখেই তারা অনেকটা গলে গিয়েছিলেন যে আচ্ছা একে অন্তঃসত্ত্বা, তাকে আরও বেশি ভালো খাবার দাবার দিতে হবে, মাছ ছাড়া তাকে খেতে দেওয়া যাবে না, তাকে 4 বেলা 5 বেলা খেতে দিতে হবে, এরকম অনেক কিছু আমার মা নিজে থেকেই তৈরি করে ফেলেছিলেন। তার নাম দেওয়া হয় মিনু। প্রথমত সে বিড়ালটা সাইজেই অনেকটা বড়, মানে একদম ম্যাচিওর পরিণত বিড়াল, কিন্তু সেই বিড়ালটাকে হঠাৎ করে একটা নাম দেওয়া হয়েছে, আর সে সেই নামটা একদম প্রপারলি চেনে,
তাকে মিনু বলে ডাকলে সে এগিয়ে আসে, সে যেখানেই থাকুক না কেন তাকে মিনু খেতে আয় ডাকলে সে চলে আসে। এই সমস্ত সিস্টেমগুলো বোধহয়, সিস্টেম বলা ভুল হবে, এই যে একে অপরের সঙ্গে জড়িয়ে যাওয়া, এটা বোধহয় ভালোবাসা, আন্তরিকতা, আবেগ সমস্ত কিছুর একটা মিশ্রণ। কারণ যে বিড়ালটা আমাদেরকে চেনে না এবং যারা ওকে চিনি না, হঠাৎ করে তাকে আমরা একটা মিনু নাম দিয়ে দিলাম, সে আসছে, খাচ্ছে, যখন ডাকছি চলে আসছে ছুটতে ছুটতে, এটা বোধহয় ভালোবাসা। ওই যে বলছিলাম না যে স্মৃতিটাকে অঞ্জলিতে ধরে রাখার মতো, ওই ভালোবাসাটাও ওরকম হয় যে কিভাবে ধরে রাখবো আর কি, ওটা হঠাৎ নিজে থেকেই তৈরি হয়ে যায়। তো সে প্রথমে 4টে ছানা দেয়, সেই 4টে ছানার মধ্যে 9 মাস কাটতে না কাটতেই, মানে এই যে আমি জ্ঞান বলবো, হঠাৎ করে যিনিই ফোন করছেন তাকেই আমি বিড়ালদেরকে এটা খাওয়াবেন না ওটা খাওয়াবেন না বলছি ঠিকই, এগুলো কিন্তু 1টা বছর আগে পর্যন্তও আমি জানতাম না। ওই মা বিড়ালটি বাচ্চা দেওয়ার পর বাচ্চাগুলোকে নিয়ে আমার অনেক বেশি রিসার্চ শুরু হয়ে যায়। কারণ ওদের দীর্ঘ 45 মিনিটের যে জন্ম সময়, সেই জন্ম সময়টাতে পুরোটা আমি ঠায় ওখানে বসেছিলাম, যার কারণে মানে ওদেরকে আমি জন্ম হতে দেখেছি। এবার জন্ম হতে দেখার ফলে তাদেরকে অনেকে বেশি আপন করে ফেলেছি খুব স্বাভাবিকভাবেই। তো তাদেরকে বড় করার মধ্যে থেকে না আমি নিজেও অনেকটা বড় হয়েছি, বিড়ালদের সম্পর্কে অনেকটা জেনেছি, এবং এখন মনে হয় যারা জানেন না তাদের অবশ্যই জানা উচিত, কারণ সেই প্রাণগুলো তো তাদেরই সন্তান, তাই না? এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, আগে তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বৃষ্টি, আমি ভারতী সরকার রায়গঞ্জ থেকে বলছি। নমস্কার, বলুন, কেমন আছেন? ভালো আছি তো? ভালো আছি তো? আমি ভীষণ ভালো থাকি, সব সময় ভালো থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তো তুমি পোষ্য নিয়ে আলোচনা করছো, কাজে আমি বলি আমাদের পোষ্যর কথা। আমার মেয়ের বাড়িতে একটা ককটেরিয়ান ডগ আছে, হ্যাঁ, সে হচ্ছে গিয়ে সাংঘাতিক মানে ইন্টেলিজেন্ট, হ্যাঁ, আর ও হচ্ছে গিয়ে সব সময় মানে যেন মনে হচ্ছে মানুষের কথা বোঝে ও, আর বিশেষ করে বাচ্চাদের ভীষণ ভালোবাসে ও। আমার নাতনির মেয়ে আছে, নাতনির মেয়ের সাথে খেলাধুলো করে, তারপরে গিয়ে বাড়িতে কে কখন এলো কে গেল সমস্ত কিছু দেখে। তারপরে ও হচ্ছে গিয়ে নাতনি ওকে কিন্তু ও নিজে খায় না, ছোট থেকে ওকে খাইয়ে দিয়ে দিয়ে একটা অভ্যেস হয়ে গেছে, খাইয়ে দিতে হয়, একজন লোক আছে সে খাইয়ে দেয়। তো আমার ও যখন খাবে তখন ও কিছুতে যদি না খায়, আমার নাতনি মেয়ে বলবে দিও মামা খা খা খা। তারপরে গিয়ে ওই রকম একদিন আমি মেয়ের বাড়িতে আছি, মেয়ে আমাকে বললো যে মা আমরা তো বাইরে যাব, তুমি একটু যদি বাড়িতে থাকো তাহলে খুব ভালো হবে, কারণ রিও তো আছে, তবু বাড়িটা ফাঁকা থাকবে। তো আমি তো থাকলাম রিওর ওইটা, কিন্তু রাত্রিবেলা কি হয়েছে জানো, ও কিছুতেই আর ঘরে ঢোকে না, কিছুতেই ঘরে ঢোকে না। ও বারান্দাতে সমানে বসে আছে, কারণ আমার মেয়ে জামাইরা রাত্রি 10টা সাড়ে 10টার সময় ফেরে কাজকর্ম থেকে ফেরে যখন, একদম এই একা থাকাটা ওদের পক্ষে খুব কষ্টকর, এবং যখন একটা ছোট বাচ্চা থাকে তখন তার সঙ্গে ওরা অনেক বেশি ভালো থাকে। আমাদের সময় একদমই শেষ, আমি ক্ষমা চাইছি আপনার কাছে, আমাকে এখানেই আপনার সঙ্গে কথাটা শেষ করতে হচ্ছে, কারণ অনুষ্ঠানের সময় শেষ। আবার অন্য একদিন পশুদেরকে নিয়ে কথা হবে, তাদেরকে স্মরণ করা হবে এবং তাদেরকে সেলিব্রেট করা হবে। আজকের জন্য আমার ক্যাট ডিস্ট্রিবিউশন সিস্টেমটাও খুব খানিকটাই বলতে পারলাম, অন্যদিন আরও বলবো, তবে আজকের জন্য অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার।